অভিশঙ্কায় আবিরের আঁখি যুগল রক্তাভ হয়ে উঠেছে। উদ্বিগ্ন আদল বদলে মুহূর্তে রুদ্র মূর্তি ধারণ করেছে। বুকের ভেতর অবস্থিত হৃৎপিণ্ডটা ভয়ঙ্কর রকমে কাঁপছে। কপাল গুটিয়ে রুমের ছাদের দিকে তাকিয়ে সবটুকু শক্তি দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। আবিরের অক্ষিপট ভিজে আসছে। আলী আহমেদ খান কোমল কণ্ঠে বললেন, আমি আসার সময় দেখে আসছি ঘুমাচ্ছে, তুমি বরং তানবীরকে কল দাও। আবির আস্তে করে গলা খাখারে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে রাখছি। আবির কল কেটে সঙ্গে সঙ্গে তানবীরের নাম্বারে কল দিল। আগেও বেশ কয়েকবার দিয়েছে, কিন্তু তানবীর কল রিসিভ করেনি। ভেতরের ক্রোধ আবিরের তামাটের চেহারায় স্পষ্ট ভেসে উঠেছে। তিনবারের মাথায় তানবীর কল রিসিভ করলো। তানবীর কিছু বলার আগেই আবির রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, তোরা দুই ভাই বোন কি শুরু করেছিস? আবিরের রাগান্বিত কণ্ঠ শুনেই তানবীরের অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে। ঢোক গিলে ভীতু গলায় বলল, সরি ভাইয়া, একটু ব্যস্ত ছিলাম। আবির পূর্বের ন্যায় আবারও বলে উঠল, কিসের ব্যস্ততা দেখাচ্ছিস? তোর বোন হাসপাতালে ভর্তি, এটা আমাকে জানানোর মতো সময় নেই তোর? এত ব্যস্ততা তোর? তানবীর ব্যস্ত ভঙ্গিতে জানতে চাইল, তোমাকে কে বলছে? আবির ক্রোধে ফুঁসে উঠল। বিরক্তি নিয়ে বলল, বাহ, তার মানে তুই আমাকে জানাতেই চাইছিলি না? তানবীর আমতামতা করে বলতে শুরু করলো, বিষয়টা এমন না, তুমি এতটা জার্নি করে গেলে, এই অবস্থায় রাতে তোমাকে জানালে তুমি শুধু শুধু দুশ্চিন্তা করতে, সেই জন্য বলিনি। আবির গম্ভীর স্বরে বলল, ও আচ্ছা, তোর বোন অসুস্থ, এমনকি হাসপাতালে ভর্তি, এটা আমার জন্য খামোখা দুশ্চিন্তার বিষয়? খুব ভালো বলছিস। তানবীর খুব শান্ত গলায় বলল, ভাইয়া প্লিজ তুমি মাথাটা ঠান্ডা করো। বনুর শ্বাসকষ্ট এখন অনেকটাই কমেছে। মানসিক প্রেসার আর অতিরিক্ত কান্নাকাটি করায় এমনটা হয়েছে। ডাক্তার বলেছেন সিরিয়াস কিছু না। তবে আবির হুঙ্কার দিয়ে উঠল, তবে কি? ডাক্তার আশঙ্কা করছেন এভাবে চলতে থাকলে বড় কোনো রোগের সম্ভাবনা আছে। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে রাজভারী কণ্ঠে বলে উঠল, তোরা দুই ভাই বোন মিলে আমায় খুন করে ফেললে আজ এই দিনটা দেখতে হতো না। তোর বোনকে এতটা সময় নিয়ে বুঝিয়েছি, বারবার ওয়ার্নিং দিয়েছি, অথচ তোর বোন আমার কথার কি প্রতিদান দিল? আসার আগে তোকে 100 বার বলেছি ওকে একা ছাড়িস না, তারপরও তুই একা ছেড়ে দিলি। আব্বু চাচ্চুর মতো তোরাও প্রমাণ করে দিলি আমি মানুষটা অপচিত, আর আমার অভিপ্সাগুলো বড্ড টুকনো। তোদের আচরণে নিজেকে আজ পৃথিবীর শ্রেষ্ঠ অপকৃষ্ট মানব মনে হচ্ছে। যেখানে সামান্যতম মূল্য আমার নেই, সেখানে কথা বলা আমার শোভা পায় না। ভালো থাকিস আর তোর বোনকে যত্নে রাখিস। আল্লাহ হাফেজ। এক আকাশ সম অভিমান নিয়ে আবির কথাগুলো বলেছে। তানবীর কিছু বলার আগেই আবির কল কেটে দিয়েছে। কল ব্যাক করতে করতে আবির ফোন বন্ধ করে ফেলেছে। এদিকে মেঘের শরীরের অবস্থা এখন অনেকটাই খারাপ। আবির যাতে দুশ্চিন্তা না করে তার জন্য তানবীর ইচ্ছাকৃত কোনো কিছু বলতে চায়নি, অথচ তাই হলো। আবির, মেঘ আর তানবীর দুইজনকে ভুল বুঝে কল কেটে দিয়েছে। মেঘের এই সমস্যা ছোট থেকেই ছিল। বাসায় কোনো বিষয়ে খুব বেশি বকা খাওয়া কিংবা পরীক্ষায় রেজাল্ট খারাপ হওয়া, ছোটবেলা আবিরের হাতে থাপ্পড় খাওয়ার পর সপ্তাহখানেক জ্বরে ভোগা, এগুলো হামেশাই হয়ে থাকে। কিন্তু ইদানিং তার সাথে যোগ হচ্ছে শ্বাসকষ্ট নামক এক গুরুতর সমস্যা। আবির কাছ থেকে রিয়াকে না দেখলেও রাকিবের মুখে বরাবরই রিয়ার অসুস্থতার কথা শুনে এসেছে। সেই আতঙ্কে মেঘকে সব সময় দূরে দূরে রাখতে চেয়েছে, কিন্তু মেঘের অপরিমেয় আত্মতা আর অনুরাগে ধীরে ধীরে নিজেকে জাহির করতে বাধ্য হয়েছে, যার ফলশ্রুতিতে আজ এই দিনটার মুখোমুখি হতে হয়েছে। তানবীর রুমে এসে মেঘের পাশে একটা চেয়ারে বসে অনুষ্ঠ দৃষ্টিতে মেঘের ঘুমন্ত আদলে চেয়ে আছে। হালেমা খান মেঘের মাথায় অনবরত জলপট্টি দিচ্ছেন, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। মালিহা খান হাতে পায়ে মালিশ করছেন। মোজাম্মেল খান কাছে একটা চেয়ারে চুপচাপ বসে আছেন। তানবীর মেঘের দিকে তাকিয়ে থেকেই মনে মনে বলল, চোখের সামনে বোনের স্বপ্নময় জীবনটাকে প্রতিনিয়ত ধ্বংস হতে দেখছি, হাসির আড়ালে কষ্ট লুকাতে দেখছি। এই অবস্থায় আমি তাকে ঠিক কী বলে সান্ত্বনা দিতাম? মুখের ওপর ধমক দিতে গেলে আগে নিজের কলিজায় আঘাত লাগে। আমি তো সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু তবুও ঠিক রাখতে পারিনি। আমি সত্যিই দুঃখিত ভাইয়া। তানবীর চেয়ারে বসে আবিরকে একের পর এক মেসেজ দিচ্ছে, বিস্তারিত সব ঘটনা বলেছে, কিন্তু আবিরের কোনো রেসপন্স নেই। মোজাম্মেল খান তানবীরকে উদ্দেশ্য করে হঠাৎই তপ্ত স্বরে জিজ্ঞেস করলেন, আবিরের সাথে কথা হয়েছে? ও কি ঠিকমতো পৌঁছেছে? তানবীর মাথা নিচু করে ধীর কণ্ঠে বলল, হ্যাঁ। মেঘের অসুস্থতার কথা জানিয়ে দিয়েছ?
তানবীর ভারী কণ্ঠে জবাব দিল, আমি জানাইনি, তবে হয়তো বড় আব্বু জানিয়েছে। মোজাম্মেল খান কপাল গুটিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, ভাইজানের কি দরকার ছিল ছেলেটাকে জানানোর? শুধু শুধু দুশ্চিন্তা করবে। আব্বুর চিন্তা ভাবনার সাথে তানবীরের চিন্তা ভাবনা মিলে গেছে দেখে তানবীর মাথা নিচু রেখেই নিঃশব্দে হাসল। এক সাহান্যে মেঘ বেলকনিতে দাঁড়িয়ে বিষণ্ণ চিত্তে দূরের এক ল্যাম্পপোস্টের ক্ষুদ্র পরিসরের আলোর পানে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। এক সেকেন্ডের জন্য পলক ফেলতেও বেমালুম ভুলে গেছে। 5 দিনের প্রখর অসুস্থতা অবসহন করে আজ মেঘের শরীরের অবস্থা কিছুটা ভালো হয়েছে, তবে মনের অবস্থা এখনও দুর্বিষহ। এই 5 দিনে জ্বরের ঘোরে দুনিয়াবি কোনো হদিস ছিল না মেঘের। আজ সন্ধ্যার আগে আগে বিছানা থেকে উঠে বেলকনিতে এসে দাঁড়িয়েছে। গত 5 দিনে না দেখেছে সূর্য উদয় আর না সূর্যাস্ত। আবির বাড়ি নেই 6 দিন হলো। এর মধ্যে আবিরের কণ্ঠস্বর পর্যন্ত শোনেনি। দীর্ঘ সময়ের ঘোর কাটিয়ে ক্লান্ত শরীর নিয়ে গুটি গুটি পায়ে রুমে গেল। টেবিলের ওপর ফোনটা বন্ধ অবস্থায় পড়ে আছে। মেঘ ফোনটা চার্জে দিয়ে আবারও শুয়েছে। কিছুক্ষণ পরেই হালেমা খান রুমে আসছেন। ওনার খানিক বাদে মোজাম্মেল খানও মেঘের পছন্দ মতো বেশ কিছু খাবার নিয়ে আসছেন। মেঘ মোটামুটি সুস্থ হয়েছে শুনে একে একে সবাই রুমে হাজির হয়েছে। সবার দৃষ্টি এক মেঘেতে স্থির হয়ে আছে। ইদানিং তানবীরও বেশিরভাগ সময় বাসায় থাকার চেষ্টা করে। মোজাম্মেল খান আহ্লাদি কণ্ঠে মেয়েকে একের পর এক খাবার সাজছেন। আলী আহমেদ খান টুকিটাকি কথা বলছেন। ওনাদের সঙ্গে মালিহা খানও এটা সেটা বলছেন। হালেমা খান মেঘের মাথার পাশে বসে চুপচাপ মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তানবীর দরজার পাশে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। গত কয়েকদিনে আবিরের মাথা ঠান্ডা করতে তানবীর সহ রাকিব, রাসেল, লিমনরা সবাই যতটা সম্ভব চেষ্টা করছে, কিন্তু আবিরের রাগ কমার বদলে উল্টো বেড়েই চলেছে। তাদের একের পর এক আহ্লাদি কথা শুনে মেঘ মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। পুরো রাজ্যের কথার ভিড়ে কারো মুখে একবারের জন্য আবিরের নামটা উঠছে না। মেঘ সবাইকে এক নজর দেখে মলিন হেসে মনে মনে আওড়ালো, এরা এই মন কেমন বোঝে না, এরা আসল কারণ খোঁজে না। মেঘের 2 চোখ ছলছল করছে। চোখের কার্নিশ ঘেঁষে এক ফোঁটা অশ্রু কানের লতি পেরিয়ে গেছে। হালেমা খান উদ্বিগ্ন কণ্ঠে শোধালো, কাঁদছিস কেন? মেঘ 2 আঙুলে চোখের পাশের পানির দাগ মুছে একগাল হেসে বলল, কই, কাঁদছি না তো। সবাই সবার মতো চলে গেছে। হালেমা খান মেঘের পাশে বসে আছেন। তানবীর একটু পরপর এসে দেখে যাচ্ছে। চার্জ থেকে ফোন খুলে মেঘ ফোন ওপেন করলো। হালেমা খান তখনও মেঘের পাশেই বসা। মেঘ একে একে কল লিস্ট, সোশ্যাল মিডিয়া সব চেক করলো, কিন্তু কোথাও আবিরের কোনো মেসেজ নেই। এমনকি আবির কোথাও সক্রিয়ও নেই। একরাশ আশা নিয়ে মেঘ ফোনটা হাতে নিয়েছিল, অথচ রেখেছে একরাশ হতাশা নিয়ে। বুকের ভেতর ছোটাছুটি করা অদিষ্ট অনুভূতিরা প্রতিনিয়ত কোমল হৃদয়ে তীরের ন্যায় আঘাত করছে। তীব্র অভিঘাত সহ্য করতে না পেরে মেঘ মায়ের কোলে মাথা রেখে নিঃশব্দে কাঁদতে শুরু করেছে। 5 মিনিট পরেই মোজাম্মেল খান হাতে ফোন নিয়ে রুমে আসছেন। ফোনটা হালেমা খানের হাতে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বললেন, আবিরের সাথে কথা বলো। হালেমা খান ফোন কানে নিতেই ওই পাশ থেকে আবিরের কণ্ঠস্বর কানে বাজলো, আসসালামু আলাইকুম। আবিরের কণ্ঠ শোনা মাত্রই মেঘ চোখ মিলে আম্মুর মুখের দিকে তাকালো। হালেমা খান শীতল কণ্ঠে বললেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তোমরা কেমন আছো? আমরা আর কেমন থাকবো। 5 দিন পর আজকে মেঘের একটু হুঁশ আসছে। এই মেয়েকে নিয়ে কি করব না করব কিছুই বুঝতে পারছি না। তোর কি অবস্থা? তোকে কল দিলে পাওয়া যায় না? ওখানে গিয়ে আমাদের কথা মনেই পড়ে না নাকি? আবির মৃদু স্বরে বলল, সব কিছু গোছাতে একটু সময় লাগছে। মেঘের ভেজা চোখের নীরের দৃষ্টি দেখে হালেমা খান মোলায়েম কণ্ঠে বললেন, মেঘের সাথে কথা বলবি? ফোন দিব ওকে? আবির ভারী কণ্ঠে বলল, এখন একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো, রাখছি, আল্লাহ হাফেজ। আবির সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। মেঘ অবাক লোচনে আম্মুর মুখের পানে চেয়ে আছে। মোজাম্মেল খান স্বাভাবিক কণ্ঠে বললেন, মেয়েকে খাইয়ে দাও, ওষুধ খাওয়াতে হবে তো। হালেমা খান খাবার আনতে নিচে গেছেন। এই সুযোগে মেঘ ফোন হাতে নিয়ে আবিরের নাম্বারে কল দিল। 1 বার 2 বার নয়, টানা 6 বার কল দিয়েছে, অথচ কল রিসিভ হচ্ছে না। আজ পর্যন্ত এমন ঘটনা কখনো হয়নি।
আবিরের ফোন খোলা থাকলে আর ফোনের কাছে থাকলে মেঘের কল কখনো মিস হয় না, অথচ আজ তার ব্যতিক্রম ঘটছে। মেঘের বুকের ভেতর অজানা ভয় হানা দিচ্ছে। একটু পরে বন্যা কল দিল। বন্যার সাথে 2 থেকে 3 মিনিট কথা বলেছে। এর মধ্যে হালিমা খান খাবার নিয়ে চলে আসছেন। হালিমা খান স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলেন, কে কল দিয়েছে? বন্যা। ও, মেয়েটা ওই দিন তোকে দেখতে হাসপাতালে গিয়েছিল, কিন্তু তোর অবস্থা খারাপ ছিল তাই হয়তো বুঝতেও পারিসনি। মেঘ উদাস ভঙ্গিতে জিজ্ঞেস করলো, বন্যা হাসপাতালে গেছিল? হ্যাঁ। মেঘ আস্তে করে বলল, ও। মেঘ রাতে ঘুমানোর আগ পর্যন্ত বেশ কয়েকবার আবিরকে কল দিয়েছে, অনেকগুলো মেসেজও দিয়েছে, কিন্তু আবির মেসেজ কল কোনো কিছুতেই রেসপন্স করছে না। বন্যা ভার্সিটি থেকে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে অল্প খেয়ে মেঘকে দেখার জন্য বাসায় আসছে। মূলত তামিম মিষ্টিরা সবারই আসার কথা ছিল, কিন্তু তানবীরের ভয়ে ওরা আর সাহস করতে পারেনি। বন্যা কিছু ফল আর মেঘের পছন্দের টুকিটাকি জিনিসপত্র নিয়ে আসছে। আজ তানবীর আগে থেকেই বাসায় ছিল। বন্যাকে ঢুকতে দেখে সোফা থেকে উঠে এগিয়ে গেল। বন্যা শান্ত স্বরে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, মেঘ কোথায়? তানবীর সালামের উত্তর দিয়ে আঙুল দিয়ে দেখিয়ে দিল। বন্যা ওপরে চলে গেছে। বাসায় আজ তেমন মানুষজন নেই। আকলিমা খান মিম আর আদিকে নিয়ে ওনার এক আত্মীয়ের বাসায় বেড়াতে গেছেন। দুপুরের পর হওয়ায় হালিমা খান ও মালিহা খান দুইজনেই ঘুমে। তানবীর কিছুক্ষণ সোফায় বসে হঠাৎ উঠে রান্নাঘরে চলে গেছে। চা নুডলস সাথে ফল কেটে প্লেটে সাজিয়ে নিয়েছে। মেঘের রুমের সামনে এসে গলা খাখারি দিয়ে বলল, আসবো? আসো। তানবীরের হাতে নাস্তা দেখে মেঘ আহামুকের মতো তাকিয়ে আছে। বন্যা চেয়ার থেকে উঠে হাত বাড়িয়ে একটা ট্রে নিয়ে টেবিলের ওপর রাখলো, আরেকটা তানবীর নিজেই রেখেছে। মেঘ আশ্চর্যজনিত নয়নে তাকিয়ে শোধালো, নাস্তা তুমি নিয়ে আসছো? তানবীর আস্তে করে বলল, হ্যাঁ। মেঘ 2 চোখ প্রশস্ত করে জানতে চাইল, সত্যি? তানবীর ভুরু কুচকে কিছুটা ভারী কণ্ঠে বলল, জি। বন্যাও কপাল গুটিয়ে তাকিয়ে আছে। মেঘ আস্তে করে জিজ্ঞেস করলো, আম্মু কোথায়? আম্মু বড় আম্মু ঘুমাচ্ছেন, তাই ডাকিনি। তানবীর চায়ের কাপ বন্যার দিকে এগিয়ে দিয়ে চাপা স্বরে জিজ্ঞেস করলো, চিনি হয়েছে কিনা দেখো। বন্যা চায়ে চুমুক দিতে দিতে মেঘ বলে উঠল, বন্যা চায়ে চিনি বেশি খায়। তানবীর মুখের ওপর জবাব দিল, জানি। বলেই তানবীর থতমত খেয়ে উঠল। বন্যা মৃদু হেসে বলল, চিনি ঠিক আছে, ধন্যবাদ। মেঘ তানবীরের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। বন্যার সামনে কিছু জিজ্ঞেস করবে কিনা তাই ভাবছে। তানবীর মেঘের নজর খেয়াল করে ধীর কণ্ঠে বলল, আমি আসি। নাস্তা ভালো না লাগলে আমার কিছু করার নেই। আমি আন্তরিকভাবে দুঃখিত। আম্মু উঠলে আবার নাস্তা পাঠাবো নে। তানবীর তড়ি ঘড়ি করে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ তখনও সন্দেহর দৃষ্টিতে দরজার পানে তাকিয়ে আছে। বন্যা কপাল গুটিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, তোর ভাই রান্নাও পারে? মেঘের ঠোঁট জুড়ে মুচকি হাসি। মাথা দুলিয়ে মেকি স্বরে বলল, নুডলস আর চাটাই কোনো রকমে করতে পারে। বন্যা মৃদু হেসে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো, আবির ভাইয়ার সাথে কথা হয়েছে তোর? না। কেন? উনি আমার কল রিসিভ করেন না। গতকাল আব্বু আম্মুর সাথে কথা বলেছে। আম্মু আমাকে ফোন দিতেও চাইছিল, কিন্তু উনি কথা বলেননি। বন্যা তপ্ত স্বরে বলল, ওনার সমস্যা কি? আমাকে ওয়ার্নিং দিয়েছিল আমি যেমন ইচ্ছাকৃত নিজের ক্ষতি না করি, হয়তো সেই জন্যই রাগ করে কথা বলছেন না। বন্যা গম্ভীর কণ্ঠে বলল, ভালো হয়েছে, তোর সাথে এমন করাই উচিত। মেঘ মন খারাপ করে বলল, তুই আমাকে এভাবে বলতে পারলি? তো কিভাবে বলবো? আগে উনি পাত্তাই দিত না, তবুও ওনার পেছন পেছন ঘুরতি, অথচ এখন উনি তোকে প্রাধান্য দিচ্ছে, তবুও তুই অনিয়ম করছিস। মেঘ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে শীতল কণ্ঠে বলল, আবির ভাইয়ের অনুপস্থিতিতে আমার মনের ভেতর যেই ঝড় চলছে আমি তোকে কিভাবে বোঝাবো? মাথায় 24 ঘন্টা একটা অজ্ঞাত শঙ্কা ঘুরঘুর করছে। আমি কোনোভাবে শান্ত থাকতে পারছি না। বন্যা ঘন্টা 2 মেঘের সাথে গল্প করেছে। এর মধ্যে মিষ্টিরাও বন্যার ফোনে ভিডিও কল দিয়ে মেঘের সাথে কথা বলেছে। কিছুক্ষণ পর হালিমা খান আবারও নাস্তা নিয়ে আসছেন। বন্যা বিপুল চোখে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, আন্টি আমি নাস্তা খেয়েছি, আপনি প্লিজ এগুলো নিয়ে যান। হালিমা খান শক্ত কণ্ঠে বললেন, তানবীর হাবিজাবি কি দিচ্ছে ওগুলো খাইছো? নাও এগুলো খাও। বন্যা অনুষ্ঠ কণ্ঠে বলল, ওনার রান্না খারাপ হয়নি। মেঘ আহ্লাদি কণ্ঠে বলল, আম্মু ভাইয়া যেহেতু রান্না পারে, চলো ভাইয়াকে বিয়ে দিয়ে দিই।
হালিমা খান প্রখর তপ্ত স্বরে বললেন, এই বাড়িতে বিয়ের নাম ভুলেও মুখে নিবি না। মেঘ ভুরু কুচকে জিজ্ঞেস করলো, কেন? এমনি। হালিমা খান চলে গেছেন। বন্যা আরও কিছুক্ষণ বসে চলে যাওয়ার জন্য নিচে নামতেই মোজাম্মেল খানের সাথে দেখা। বন্যা ওনাকে দেখে সালাম দিল। মোজাম্মেল খান মিষ্টি করে হেসে সালামের উত্তর দিয়ে বললেন, বাসায় চলে যাচ্ছ? জি আঙ্কেল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, একা কিভাবে যাবে? যেতে পারবো, সন্ধ্যার আগে পৌঁছে যাব, সমস্যা নেই। মোজাম্মেল খান গুরুভার কণ্ঠে বললেন, সমস্যা আছে। মেঘ যেমন আমার মেয়ে, তুমিও আমার মেয়ের মতো। এই সন্ধ্যাবেলা আমি আমার মেয়েকে যেমন একা ছাড়তে পারবো না, তেমনি তোমাকেও একা ছাড়তে পারবো না। মোজাম্মেল খান উচ্চ স্বরে ডাকলেন, তানবীর। বন্যা খানিকটা ইতস্তত বোধ করছে। তানবীর নিজের রুম থেকে বেরিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, জি আব্বু। বন্যাকে ওদের বাসা পর্যন্ত দিয়ে আসো। তানবীর আশ্চর্য নয়নে তাকিয়ে শুকনো গলায় ঢোক গিলল। মোজাম্মেল খান আবারও বললেন, নিয়ে যাবে কি না? তানবীর স্বাভাবিক কণ্ঠে বলল, চাবিটা নিয়ে আসি।